আজকে আমরা আলোচনা করব 2026 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীল নিয়ে আসছি পরিসংখ্যান। বিশেষ করে এটা অনেক স্টুডেন্ট এই অপশন থেকে তারা বঞ্চিত থাকে বা বুঝতে পারতেছে না। এখানে পাশ করার একটা সবচাইতে সহজ পদ্ধতি। এখানে আমাদের প্রশ্নটা আমরা একটু আলোচনা করব। পড়ে নিই 15 নম্বর। কোনো স্কুলের একটি সিরিজের বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। তো এখানে আমাদের দেওয়া আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 গণসংখ্যা আমাদের দেওয়া আছে। কিন্তু আমরা এখন প্রশ্নে চলে যাই, বেশি কথা বাড়াবো না। প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। এখন এই পূর্ববর্তী কথাটা কি, এটা আমাদের বুঝতে হবে। আর প্রচুরকটা কি, আমরা বিশেষ করে এখানে আমাদের দেওয়া আছে, এখানে কী করি আমরা গণসংখ্যার উপর ডিপেন্ড করব। এখানে গণসংখ্যা আমাদের আছে 4, 10। যখনই আমাদের প্রচুরক বা শ্রেণী নির্ণয় করতে বলবে তখন আমরা বড় সংখ্যা যে গণসংখ্যা এইটা আমি এটা রেখা টানলাম 15। তাহলে এইটা আমাদের প্রচুরক। এর পূর্ব শ্রেণী বলছে পূর্ববর্তী, তাহলে পূর্ববর্তী কোনটা হবে? 150, 60। তাহলে আমাদের এখানে লিখতে পারি কি আমরা, এখন আমরা কি লিখতে পারি, এটা ওটা না তো, হ্যাঁ, এখন আমরা লিখতে পারতে আছে এখানে আমাদের প্রচুরক শ্রেণী কত, প্রচুরক শ্রেণী কত আমাদের 61। এই কথাটা আমি লিখে দিচ্ছি, প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কত, 61 মাইনাস থেকে মানে 70। এখন আমাদের প্রশ্নটা হয়েছে প্রচুরক শ্রেণী পূর্ববর্তী, তাহলে আমরা এটা লিখব। তাই এটা মানে আমাদের প্রচুরক শ্রেণীর প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী কত, প্রচুরক আমাদের কত 51, এই যে 61, 70। তাহলে এর পূর্ববর্তী শ্রেণী কোনটা হবে? তাহলে এর পূর্বে আছে কি 51, 60। তাহলে আমরা তাহলে প্রচুরক শ্রেণী এখন কি হবে 51, 60। বুঝতে পারছেন আপনারা? আবার একটু খেয়াল করেন, আমরা কি করব, প্রথমে যে গণসংখ্যা বৃহত্তম সংখ্যাটা আমরা দেখব, এর উপর এটা আমাদের প্রচুরক শ্রেণী। তারপর পূর্ববর্তী প্রচুরক শ্রেণীর পূর্ব, তাহলে আমাদের এটা যদি প্রচুরক হয় তার পূর্ব শ্রেণী কোনটা? এই যে 10, 10-এর উপরে কি আছে আমাদের গণসংখ্যা 10, 51, 60 এটা লিখছি। তাহলে আমাদের এখন প্রশ্নে বলছে শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে আমরা মধ্যমান যদি নির্ণয় করি তাহলে প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী আমরা লিখছি এবং পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যমানের আমাদের সূত্রটা কি এটা জানতে হবে। তাহলে 2 আমরা কিভাবে মধ্যক নির্ণয় করি, এই দুইটা, তাহলে আমরা কি করব, এই যে 61 প্লাস 61 না, সরি এখানে আমাদের হবে 51, যেহেতু পূর্ব শ্রেণী 51 যোগ 60। তাহলে এই দুইটা আমরা কি করব, যোগ করব। তাহলে 51, 60 আমরা কি করব, যোগ করব। যোগকালে কি হয় আমাদের, তাহলে আমরা যোগ করে নিই 0, এই যে 1, এরপরে এই 6 আর 5 কত 11, লিখলাম 11, 2। তো এটা যদি আমরা যদি করি ডিভাইডেড করি তাহলে কি হয়, 11 ভেতরে যাবে কত
5 আর 5 তো 55.5। তাহলে আমাদের এখন মধ্যকটা হলো কি 55.5 হলো। এরপরে এখন পরের প্রশ্ন বলছে প্রদত্ত উপতত্ত্বের মধ্যক নির্ণয় করো। তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে হলে কি করতে হবে? মধ্যক উপতত্ত্বের মধ্যক নির্ণয় করতে হবে বলতেছে। তখন আমরা কি করব, এখানে আমাদের ঘর করে নিতে হবে। তাহলে এখন ঘরটা আমরা করে নিচ্ছি। দুই, তিন, চার, তোমার মতো কোন পাবো। এরপরে নেব তাহলে 1 2 3 4 5 আরও নিতে হবে আমাদের। এটা হলো তাহলে মধ্যক আমাদের করতে হলে ঘর হবে 3টা। একটি হলো শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, কর্মযোজিত গণসংখ্যা। তাহলে আমরা 3 ঘর নেব। একটা, তিনটা। তাহলে এখানে লিখতে হবে কি আমাদের, আমরা কি মধ্যক প্রদত্ত, এই কথাটা আমরা লিখি প্রদত্ত সারণী হতে মধ্যক, মধ্যক নিলাম। এখন মধ্যকের এখানে আমাদের লিখতে হবে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি লিখলাম শ্রেণীব্যাপ্তি। এখানে লিখতে হবে গণসংখ্যা, লিখলাম কর্মযোজিত গণসংখ্যা, জিত গণসংখ্যা। কর্মযোজিত গণসংখ্যা এখন আমরা লিখে দেব। তাহলে কি আমাদের কি থাকে, এখানে আমাদের দেওয়া আছে 41 50, আমরা লিখলাম 41 50। খেয়াল করেন এরপর দেওয়া আছে কত 41 কত 60, 61 থেকে 70 লিখলাম। 71 থেকে আমরা কত পাইছি 80, 81 থেকে আমরা কত পাইছি 90, 91 থেকে আমরা কত পাইতেছি 100। এখন তাহলে আমাদের গণসংখ্যা কি আছে, এখানে এই দেখেন 4, তাহলে 4 লিখলাম। এবার কত 10, এরপর কত যে আমাদের 15, এবার কত 12, এবার কত 6, এবার কত 3।
হ্যাঁ, এবার এখানে আমাদের আরেকটা ঘর নিতে হবে। এটা হইল যে এটা নিলে হয় না, নিলেও হয়। দাগটা দেখা হয়ে গেল, আমাদের লাগে না, তারপর আমরা নিয়ে নিলাম। ঘরটা প্রয়োজন হয় না। এখন এখন কর্মযোজিত আমরা কী পাইছি, 4, এরপর যাইয়া এই 4 আর এই 10 যোগ করবো, কত হয় 14। এরপরে তার সাথে যোগ হবে আবার 15 যোগ করলে কত হয় 29। এরপর যদি আমরা যোগ করি এটার সাথে এটা, কোথায় 41। এরপর যদি আমরা এটার সাথে এটা যোগ করি, কোথায় 47। আপনার ক্যালকুলেটর দিয়ে যোগ করে 47। এরপর আবার এটা 3 যদি যোগ করি, কত হয় 50। তাহলে আমাদের এখানে এই গণসংখ্যা কত পেয়েছি, n = 50। এরপরে আমাদের কি করতে হবে, এখানে মধ্যকের সূত্র করতে হবে। তাহলে আমি এখানে মানটা আগে লিখে দিই। আমাদের n এর মান পেলাম কিন্তু 50। আর এই যদি এইটার আমরা এই করি, ভাই করে দিই, n/2 আকারে করি, তাহলে কত হয় n/2, মানে যে 50 মানে n এর মান। তাহলে এখানে 50 লিখলাম, 2, তাহলে কত হয় n = আবার 25 দাঁড়ায়। দেখেন 25। তাহলে আমরা মধ্যকের সূত্রটা আমরা লিখি। মধ্যক মধ্যক তো মধ্যকের সূত্র কি আমাদের L প্লাস n/2 মাইনাস FC এবার কি h/fm। এখন আমরা কি করতে পারি, আমাদের এই যে L এই যে সবচেয়ে যে বৃহত্তম সংখ্যাটা, আমরা এটা গণসংখ্যা ধরবো, এর বামেরটা নেব। তাহলে 61, আমার এলকে 61। তাহলে এই 61 আমরা লিখলাম, প্লাস n/2 আমরা করে কি পেয়েছি 25। আমরা এই 25 লিখে দেবো এখানে, 25 মানে এই n এর মান, মাইনাস এফসি কীভাবে খুঁজবো, আমরা এই যে 10 থাকবে 15, এই সোজা বরাবর যে উপরেরটা, তাহলে এই 10। এরপর আমরা কি করব, গুণ দেব এইচের মান কত, আমাদের এইচের মান যে হইল 10, আর এখানে 15 হইল মানে বৃহত্তম যে গণসংখ্যা যেটা, এইটাই আমাদের এটা মানটা বের করে আগে নিয়েছি। একদিন একটু সমস্যা হয়েছে বুঝতে, একটু খেয়াল করেন আপনারা। এই 10টা হইলে কেমন, 41 থেকে 50 ব্যবধান থাকে, কত ডিফারেন্স থাকে, কত 10। এই ডিফারেন্সটা আমরা লিখলাম। এরপরে আমরা এখন কি করব, এই 61 প্লাস আমরা 25 থেকে যদি আমাদের 14 যায়, থাকে কত 11। এরপরে আমাদের থাকে কি গুণ 10 15। তাহলে আমরা এইটা যদি এখন করি, তাহলে কি হয় 61 যোগ এইটা দ্বারা এটা গুণ হবে, গুণ করলে তাহলে আমাদের এইটা দ্বারা আমরা কি করবো, ভাগ করবো। তাহলে আমাদের জায়গা নেই, আমি একটু ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে আমাদের কত হয় 1150। এইটার দ্বারা এইটার গুণ করবো, গুণ করার পরে যেটা, তাহলে আমি একটু ডাইরেক্ট লিখবো। 11 কত হয় 8 পয়েন্ট হয় না, এটা ভাগ করলে 7.33। তাহলে এখানে আপনি আবার বুঝছেন, এইটা একটু গুণ করবেন, এটা দিয়ে ভাগ করলে আমাদের 7.8 হয়। আমাদের জায়গার সংকট, এই কারণে আমরা এটা দেখাতে পারলাম না। এখন আমরা কি করব, এটা যোগ করবো, 61 আর 7 যোগ কত হয় 68.33। এরপর গণাঙ্ক আমাদের বলছে কি, বর্ণনা সহ উপতত্ত্ব এবং উপতত্ত্বের এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে আমরা বহুভুজ অঙ্কন করব। বহুভুজটা কি, খুবই সহজ। বহুভুজ আমরা এখানে নিচ্ছি 1, 2, 3, 4, তারপরে আমাদের 4,
5 6টা এই 7টা এখানে নাম এখানে এইটাই আমরা মিল করে দেব। আমরা একটু বড় করে নিচ্ছি যাতে বোঝানোর জন্য। আর এই সিটটা আমরা করে দেব। এখন আমরা কি করব, এখানে আমাদের লিখতে হবে কি বহুভুজ সারণী। বহুভুজ সারণী বহুভুজ সারণী বহুভুজের সারণী আমাদের এখানে লিখতে হবে ও মাঝে আমাদের ঘর হবে বহুভুজের 3টা। তা তিনটা এখানে আমাদের লিখতে হবে কি শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান এরপর লিখতে হবে গণসংখ্যা। তাহলে এখন আমাদের কি দেওয়া আছে এদিকে খেয়াল করেন 41 50 আমরা এটা লিখবো 41 50 41 50 এরপর কত 1 50 কত 60 এরপর কত 61 70 এবার কত আমাদের 71 থেকে কত 80 এবার কত 81 থেকে আমাদের কত 90 এবার 91 থেকে আমাদের 100 লিখলাম। শ্রেণীর মধ্যমানটা আমরা কীভাবে ব্যবহার করব, খুবই সহজ। ক্যালকুলেটরটা আমরা লাগবে না। আচ্ছা, আপনারা এই দুইটা যোগ করবেন, যোগ করার পর 2 দিয়ে ভাগ দিবেন। তাহলে ভাগ দিলে কোথায় আমাদের কোথায় 45.5 আবার এই দুইটা যোগ করবেন 2 দিয়ে ভাগ করবেন, তাহলে কোথায় 55.5 এবার কত হয় 65.5 এবার কত 75.5 এরপর কত 85.5 এরপর কত 95.5। গণসংখ্যা আমাদের কি ছিল, যেটা ছিল এটাই লিখে দেবো 4 এরপর কত 10 কত 15 12 এবার কত আমাদের 6 3। এখন আমাদের এটা শেষ। কী করতে হবে, বহুভুজ সারণীতে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা একটার ভিতর আরেকটা যেন না ঢুকে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পেতে আপনারা আইডি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ সকল ধরনের অঙ্ক এবং সমস্যার সমাধান দিয়ে থাকবো আমরা। আপনারা বিশেষ করে যদি এই ভিডিওগুলো দেখেন এবং বাসায় বসে আপনাদের যারা মানে আমি বলতে চাচ্ছি যে যারা দুর্বল মানে স্টুডেন্ট তাদের জন্য খুবই উপকারী হবে, এবং যারা অসহায় দরিদ্র যারা আছে যারা প্রাইভেট পড়তে পারতেছেন না তারা এটা দেখবেন। ইনশাল্লাহ আপনারা প্রাইভেটের মতোই এবং শিখতে পারবেন এবং সকল সমস্যার সমাধান দিয়ে থাকবো। থ্যাংক ইউ।